অগোচরে ঐকমত্য কমিশন জুলাই সনদে অনেক কিছু লিপিবদ্ধ করেছে বললেন ফখরুল। বিভক্তি সৃষ্টির অভিযোগ। গণভোটের বিরুদ্ধে প্রচারণা, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে দাবি জামাতের। নভেম্বরে গণভোটের দাবিতে ইসিতে স্মারকলিপি। আশুলিয়ায় ৬ জনকে হত্যা ও মরদেহ পোড়ানোর মামলায় ১৬তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ। পরবর্তী সাক্ষ্য গ্রহণ রোববার। এবং দক্ষিণ কোরিয়ার বুসানে শীর্ষ বৈঠকে যুক্তরাষ্ট্র চীনের নতুন বাণিজ্য চুক্তি সম্পন্ন। শুল্ক ১০% কমাল ওয়াশিংটন। স্বাগত এশিয়ান নিউজে। দর্শকপুর সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বিএনপির অগোচরে ঐকমত্য কমিশন জুলাই সনদে অনেক কিছু লিপিবদ্ধ করেছে উল্লেখ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে সকল সুপারিশ দেওয়া হয়েছে সেগুলো জাতিকে বিভক্ত করবে, ঐক্যের পরিবর্তে অনৈক্য সৃষ্টি করবে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বলেন, কমিশনের প্রস্তাব এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলকভাবে জাতির উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। জুলাই সনদে ঐকমত্য কমিশনের প্রস্তাবিত দফাগুলোর বিষয়ে জাতীয় স্থায়ী কমিটির সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। কমিশনের রিপোর্টের অসঙ্গতি এবং বিএনপির বক্তব্য তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় ঐক্য বজায় রাখা আমাদের সকলের কাম্য। নির্বাচনের আগে গণভোট সম্ভব নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এটি অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত। ভোটের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত মেনে নেবে না বিএনপি। যে সকল বিষয়ে ভিন্নমত, নোট অফ ডিসেন্ট সহ ঐক্যমত্য হয়েছে তার উল্লেখ না রেখে এবং দীর্ঘ আলোচনায় যেসব প্রসঙ্গ আলোচনা আসেনি তা অন্তর্ভুক্ত করে জাতীয় ঐকমত্য কমিশনের অন্য সকল সুপারিশ অগ্রহণযোগ্য বিদায় আমরা একমত হতে পারছি না। বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার সরকারের নেই। অভিযোগ করে বলেন, কমিশন রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার আমলেই নেয়নি। দীর্ঘ ১ বছর ব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন, অর্থ ও সময়ের অপচয়, প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। তারা বলেন, বিএনপির সংস্কার এবং ঐক্যের পক্ষে থাকলেও এতে ফাটল ধরানোর চেষ্টা করা হচ্ছে। কোথায় ভিন্নমত ছিল সেই ভিন্নমতগুলিকে গোপন করা হয়েছে, সেই সুপারিশ বাস্তবায়ন সুপারিশ মানে সেগুলোর কোনো উল্লেখ করা হয়। পার্সোনালি আমার কারোর প্রতি অসন্তুষ্টি থাকতে পারে, কারোর প্রতি আমার ভালোবাসা থাকতে পারে, ইটস এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু দেশের সংবিধান বা প্রচলিত আইন অগ্রাহ্য করার ক্ষমতা তো আমার নাই। আমাদের অবজারভেশনগুলো আমরা জানিয়েছি। আশা করি ঐকমত্য কমিশন এবং সরকার এগুলো তাদের উপদেষ্টা পরিষদে আলোচনা করবেন এবং যেটা ন্যায়সঙ্গত, যেটা সম্মত হয়েছে সেভাবেই ব্যবস্থা নেবেন। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে ২ একটি রাজনৈতিক দল শঙ্কা প্রকাশ করলেও সময় মতো নির্বাচন হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদ প্রকাশ করেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠান হওয়ার পূর্বেই এই ধরনের প্রিএমটিভ পদক্ষেপ আদৌ গ্রহণযোগ্য নয়। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে গণভোট নিয়ে নাবোধক প্রচারণার সমালোচনা করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। নভেম্বরে গণভোটের দাবিতে আজ প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান শেষে গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা বলেন। জামাত সহ ৮টি দলের প্রতিনিধিরা আলাদা আলাদাভাবে স্মারকলিপি দেন। জামাত নেতা আব্দুল হালিম বলেন, জুলাই জাতীয় সনদের টেকসই আইনি ভিত্তির লক্ষ্যে নভেম্বরের মধ্যে গণভোট করতে হবে। আর যারা সোশ্যাল মিডিয়াতে না লিখে গণভোটের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। এ সময় সংশোধিত আরপিও হুবহু বহাল রাখারও দাবি জানান তিনি।
24 জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে আশুলিয়ায় 6 জনকে হত্যা ও মরদেহ পোড়ানোর ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় 16তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এদিন সাক্ষ্য দেন জুলাই আহত সানি মৃধা। তিনি জানান, গণ অভ্যুত্থানের সময় তার গায়ে 5টি গুলি লেগেছিল। সাক্ষ্য দেওয়ার সময় তিনি ওই ঘটনায় দায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন। পরে তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। জেরা শেষে আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী রোববার দিন ধার্য করে। সালাম গ্রুপ অব কোম্পানির এমডি পরিচয় দিয়ে আসছেন এম.এ. সালাম নামের এক ব্যক্তি। তবে এই পরিচয়ের আড়ালে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এম.এ. সালামের বিরুদ্ধে। পাওনা টাকা চাইতে গেলে মিথ্যা মামলা সহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। শপিং মল, ইকো পার্ক, হোটেল, হাসপাতাল কি নেই তার? তবে সবই ভার্চুয়াল জগতে, বাস্তবে এসবের কিছুরই অস্তিত্ব নেই। এম.এ. সালাম নামের এক ব্যক্তি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে গড়ে তুলেছেন এই বিশাল সাম্রাজ্য। তবে অনুসন্ধান চালিয়ে এসবের কিছুরই অস্তিত্ব পাওয়া যায়নি, খুঁজে পাওয়া যায়নি তার অফিসও। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের চাকচিক্য দেখিয়ে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। প্রায় 7 বছর আগে এক ব্যক্তির কাছ থেকে রাজুকের কাজ করে দেওয়ার কথা বলে 40 লক্ষ টাকা নিয়েও প্রতারণা করার অভিযোগ এম.এ. সালামের বিরুদ্ধে। এম.এ. সালামের সাথে ওই ব্যক্তির কথোপকথনে উঠে এসেছে অর্থ লেনদেনের বিষয়। আমাকে আপনি সর্বমোট দিয়েছিলেন 40 টাকা। 40,000? না 40 লাখ টাকা। টাকাটা আপনি পাবেন। আমি তো কাজটার জন্য নিয়েছিলাম, টাকাটা দিতে পারিনি, কাজটা হয় নাই। তো কাজটা তো এটা তো মন্ত্রণালয়ের কাজ এবং রাজুকের কাজ ছিল, সেখানে তো কিছু টাকা খরচ হয়েছে আমার। সব টাকা খরচ হয় না, কিছু টাকা খরচ হয়েছে, কিন্তু খরচ হয়ে গেলে সেই টাকা তো আমি রিটার্ন আমি পাবো না। পাবো ভাই? টাকাটা নিছিলেন কবে, কোন সালে? 18-তে। আর এখন কত? 25 চলে। ওইদিকে 3 বছর, 18, 19, 20, আর এইদিকে 5 বছর, 7 বছর হচ্ছে টাকাটা নিচ্ছেন। তবে এ বিষয়ে সালাম গ্রুপের এমডি এম.এ. সালাম ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এমন প্রতারকের হাত থেকে রক্ষা পেতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চান ভুক্তভোগী পরিবার। কিশোর গ্যাং ও ছিনতাইকারী আতঙ্কে দিন পার করছেন কক্সবাজার শহরের মানুষ। তাদের টার্গেট প্রথমত পর্যটক হলেও এদের কবল থেকে রেহাই পাচ্ছেন না সাংবাদিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ। প্রতিদিনই শহরের কোনো না কোনো পয়েন্টে তাদের কবলে সর্বস্ব হারাচ্ছেন পর্যটক ও স্থানীয়রা। এ কারণে পর্যটন শিল্পে পড়েছে যেমন নেতিবাচক প্রভাব, তেমনি চরম উদ্বিগ্ন ও উৎকণ্ঠায় পড়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। এ নিয়ে দেখুন আমাদের কক্সবাজার জেলা প্রতিনিধি মোহাম্মদ শফিকের প্রতিবেদন, জানাচ্ছেন কাউসার আহমেদ। পর্যটন শহর কক্সবাজারে দাপিয়ে বেড়াচ্ছে প্রায় ডজন খানেক পেশাদার ছিনতাইকারী গ্রুপ। এলাকাভিত্তিক গড়ে উঠেছে এসব গ্রুপের সদস্যরা রাত দিন বিভিন্ন অলিগলিতে চুরি ছিনতাই করে বেড়াচ্ছে। ছিনতাইয়ে ব্যবহার করা হচ্ছে নিত্য নতুন কৌশল। এছাড়া শহরের যানজটের সুযোগকে কাজে লাগিয়ে করা হচ্ছে ছিনতাই। ব্যবহার করা হচ্ছে অবৈধ টমটম, মোটরসাইকেল ও মিশুক গাড়ি। পৌর এলাকার 30টির অধিক স্থানে ছিনতাইয়ের ঘটনা ঘটছে অনেক বেশি। আমি ব্যাংকে যাচ্ছিলাম, তো ব্যাংকে গিয়েছি, আসার সময় আমি টমটমে ছিলাম, সামনের সিটে বসা ছিলাম। একটা ছেলে বাইক নিয়ে এসে এইভাবে আমি কথা বলছিলাম, এইভাবে টান দিয়ে এই মোবাইলটা নিয়ে চলে গেছে। আমি নিজে একজন সংবাদকর্মী, ঠিক এই জায়গায় থেকে আমার মোবাইল, ক্যামেরা, মানিব্যাগ সহ নিয়ে গেছে। আমাদের সড়কের যে সিসি ক্যামেরা এগুলা ইনএক্টিভ, এগুলা জুলাইয়ের পরে ভাঙচুর হওয়ার পরে এখনও ঠিক করা হয়নি। চুরি, ছিনতাই এবং কিশোর গ্যাং এবং তাদের গডফাদারকে আইনের আওতায় আনলে কক্সবাজার শহরটা চিন্তায় মুক্ত থাকবে বলে আমরা আশা করতেছি। পুরা সমুদ্র সৈকতটা অন্ধকার, এখানে কোথাও কোনো আলো দেখা যাচ্ছে না। তো এখানে একটা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। 3 হতে 4টা মার্ডার হয়েছে, ছিনতাইকারীদের হাতে নির্মমভাবে খুন হয়েছে। আমরা ব্যবসা করতে পারি না, ঠিক আছে, কিছু বললে এখানে চুরি নিয়ে বের হয়ে যায়। এই সকালবেলা ভোর থেকে উৎপেতে থাকে,
নামাজের পরে তারা এই চিন্তায় শুরু করে। জেলা পুলিশ সুপার জানালেন, ছিনতাই ও অপহরণ রোধে কঠোর অবস্থানে রয়েছেন তারা। 142 জনের মতো আমরা ছিনতাইকারী আটক করেছি গত 8-9 মাসে। অস্ত্র উদ্ধার আছে সেটাও একই রকম সংখ্যা 141, এবং আমাদের অস্ত্রসহ গ্রেপ্তার আছে আমাদের 86 জন। এখনও আমরা যেটুকু করেছি তাতে আমরা স্যাটিসফাইড না, আমাদের আরও অনেক কিছু করার আছে। আমরা চাচ্ছি যে ক্রাইমটাকে যাতে জিরোর কাছাকাছি নিয়ে আসা। তবে আইনজীবী মনে করেন, পুলিশ কিছু ক্ষেত্রে ছিনতাইকারীদের আটক করলেও অনেক সময় দেখা যায় আইনের ফাঁকগুলি এসব অপরাধীরা দ্রুত জামিন পেয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ে। এখানে আইন প্রয়োগের ক্ষেত্রে দুর্বলতা আছে। সেটা হচ্ছে যে কি, আপনি দেখবেন এখানে যে ছিনতাইগুলো আপনারা বিভিন্ন চ্যানেলে আমরা দেখতেছি গত কয়েকদিন যাবৎ, কেউ সিএনজির পিছনে উঠতেছে, কেউ সিএনজি থামাইয়া নিয়ে যাচ্ছে, কেউ ছুরিকাঘাত করে নিয়ে যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখবেন আপনি, এই মামলাগুলো হওয়ার কথা ছিল দস্যুতার দ্বারাই, কিন্তু পুলিশ মামলা পাঠায় ছুরির দ্বারাই। কিন্তু আপনি যদি চুরির মামলায় রেকর্ড করেন তাহলে এই চুরির মামলায় তো আসামি জেলে রাখার সুযোগ নেই, কারণ চুরির দ্বারাটাই ছোট এবং শাস্তির পরিমাণও ছোট। অবিলম্বে এসব অপরাধ দমনে জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা কক্সবাজারবাসীর। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিভিন্ন বিভাগের ডাক্তার দ্বারা ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 3 আসনের আগামী সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, বারুদি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলীর সভাপতিত্বে সময় উপস্থিত ছিলেন কাজী ফজলুল উইমেন্স কলেজের সহকারী অধ্যাপিকা বদরুন্নাহার, বিএনপি নেতা মাহফুজুর রহমান সহ আরও অনেকে। জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের জন্য এদেশের মানুষ ফ্যাসিবাদের জুলুম থেকে মুক্তি পেয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা 15 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম খান মিল্টন। শফিকুল ইসলাম খান মিল্টন ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। এ সময় জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শহীদ পরিবার ও আহতদের পাশে বিএনপি সব সময় থাকবে। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। অগোচরে ঐকমত্য কমিশন জুলাই সনদে অনেক কিছু লিপিবদ্ধ করেছে বললেন ফখরুল, বিভক্তি সৃষ্টির অভিযোগ। গণভোটের বিরুদ্ধে প্রচারণা, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে দাবি জামাতের। নভেম্বরে গণভোটের দাবিতে ইসিতে স্মারকলিপি। আশুলিয়ায় 6 জনকে হত্যা ও মরদেহ পোড়ানোর মামলায় 16তম দিনে সাক্ষ্য গ্রহণ শেষ, পরবর্তী সাক্ষ্য গ্রহণ রোববার। এশিয়ান নিউজ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।